একটু অতীতে যাই চলেন। 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর ওনার পদত্যাগ পত্র নিয়ে অনেক রকম কথা হয়েছে, কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বলছিল যে আমার কাছে পদত্যাগ পত্র দিয়ে গেছে। আবার একটা ইন্টারভিউতে বলছিল যে আমি জানি না। আরো কিছু কথা উনি বলছিল কিন্তু ওই ইন্টারভিউতে, এটা ছিল বোধহয় মানব জমিনের ইন্টারভিউ। ওই ইন্টারভিউতে উনি বলছিল যে কি কারণে যেন শেখ হাসিনা ওনাকে পছন্দ করতো না, উনি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতো না, উনি সালাম দিলে নিত না, মানে ওনাকে দূরে ঠেলে দিছে শেখ হাসিনা, এরকম একটা কথা বলছে। অনেকের মনে একটা সিম্পেথি আসছে, তাই না, যে আয় হায় ওনাকে এত অবহেলা করতো। যাই হোক, থাকুক মানুষটা। এখন দেখেন আবার একই ঘটনা, ভাই একই ঘটনা। কেমনি একই ঘটনা হইলো? শেখ হাসিনা 5ই আগস্টে যাওয়ার পর উনি যে কথাগুলা বইলা আমাদের সিম্পেথি নিছে, এখন দেখেন এই যে আমাদের নির্বাচন হইলো, নির্বাচনে শপথ নেওয়ার পর উনি একটা ইন্টারভিউ দিছে। ওই ইন্টারভিউতে উনি যা কিছু বলছে, ওই শেখ হাসিনার ব্যাপারে যা বলছিল ঠিক ওই একই রকমই কথা ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে। ডক্টর ইউনূস স্যার ওনাকে অবহেলা করছে, ওনার সাথে যোগাযোগ করতো না, বিদেশে গেলে আয়সা ওনাকে টেলিফোন দিত না, এবং আমেরিকার সাথে কি কি চুক্তিপত্র করছে ওনাকে জানায় নাই। ওনার 2বার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছিল, ওনাকে যাইতে দেয় নাই। কাতারের আমির সাহেব ওনার জন্য অপেক্ষা করতেছিল, উনি যাইতে পারে নাই। ওনার কোনো বাণী বা ওনার কোনো নিউজ পেপারে ছাপতে দিত না। মোট কথা ওনাকে বন্দি করে রাখছে। এই কথাগুলো উনি বলছে। পুরা ইন্টারভিউটার মধ্যে দেখবেন টোটাল টার্গেটটাই কিন্তু ডক্টর ইউনূস স্যার। ওই একই ঘটনা আবার দেখেন, একই ঘটনা 5ই আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম অভিযোগ, এখনো কিন্তু সেম অভিযোগই, কিন্তু আরো বড় কইরা, আরো বোল্ডলি। এই মুহূর্তে তো ভাই উনি পুরা বিএনপির মধ্যে হিরো। হ্যাঁ, আমার তো মনে হইতেছে রাষ্ট্রপতি চেঞ্জ করার দরকার নাই, ওনাকে রাইখা দেওয়া উচিত। কারণ উনি তো বলছে যে আমাকে এখানে টিকায় রাখছে বিএনপি, বিএনপির কারণে উনি টিকা আছে। এবং আর্মি ভাইরা নাকি ওনাকে বলছে যে আপনাকে ধরে রাখতেই হবে, আপনি না থাকলে তো দেশের সংবিধানই থাকে না, আপনাকে থাকতে হবে, আমরাও আছি আপনার সাথে, এভাবে টিকায় রাখছে। এখন আসি মূল কথায়। দেখেন ইতিহাস কি বলে। ইতিহাস কিন্তু বলে বন্ধুর প্রশংসার চেয়ে শত্রুর স্বীকারোক্তি অনেক বড় প্রমাণ, শক্ত প্রমাণ। হ্যাঁ, বন্ধুর প্রশংসার চেয়ে শত্রুর স্বীকারোক্তি অনেক বড় প্রমাণ। কি প্রমাণ? এই যে আমরা বইলা বেড়াইতাম না, বেইমানি করছে ডক্টর ইউনূস স্যার, বেইমানি করছে জুলাইর সাথে, ওদের সঙ্গে তলে তলে হাত কইরা ওদেরকে ক্ষমতায় না দিছে। আবার ওই যে খলিল সাহেব তো এখানে মন্ত্রী বানায় দিছে। এই খলিল সাহেবই লন্ডনে যায় সবকিছু ঠিকঠাক কইরা ক্ষমতা দিয়া চুপচাপ ডক্টর ইউনূস এখন বিদেশে চলে যাবে কিছুদিনের মধ্যে, সেফ এক্সিট নিয়া। তার মানে উনি জুলাইয়ের সাথে বেইমানি করছে। এখন দেখেন এখানে যে কথাবার্তাগুলো বলছে, মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলছে, উনার কথাতে তো বোঝা যায় যে উনার শত্রু ছিল ডক্টর ইউনূস। তার অর্থ কি দাঁড়ায়? ডক্টর ইউনূসের শত্রু উনি, উনার শত্রু ইনি। এখন দেখেন শত্রুর স্বীকারোক্তিতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস কোন রকম বেইমানি করে নাই জুলাইয়ের সাথে। উনি জুলাইকে বুকে ধারণ করে, তো উনি বহুবার বলছে এই জুলাইয়ের কথা। উনি বেইমানি করতে পারে না। উনার সমস্ত মেধা দিয়া উনি একটা জিনিস তৈরি করছিল, সেটা একটা কাঠামো, হ্যাঁ না ভোটের মধ্যে। ওই হ্যাঁ না ভোটটা তো হইল না, গণভোটটা তো কেউ মাইনা নিল না, তাই না? উনি যে কাঠামোটা তৈরি করে গেছিল, ওর ভিতর দিয়ে যাওয়া মানে কি জানেন? জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এখন আমরা তো ভাই হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের মালিক হয়ে গেছি, দেশের মালিক হয়ে গেছি না? এখন উচ্চ আদালতে যায় বলতে হবে সবাইকে, আমাদের যারা আমরা হ্যাঁ ভোটে ভোট দিছি, যে হে উচ্চ আদালত, আমরা যে হ্যাঁ ভোটে ভোট দিলাম, আমরা তো জনগণের মালিক, সেই মালিকানা বুঝাইয়া দাও। এই কথা তো বলার সময় এসে গেছে, এছাড়ার উপায় কি, তাই না? যাই হোক, ডক্টর ইউনূসকে আপনারা ভুল বুঝবেন না, উনি জুলাইয়ের পক্ষেই ছিল। উনি তো বলছেই ছাত্ররা আমাকে এখানে আইনা বসাইছে, ওদের ডাকি আমি ফ্রান্স থেকে আসছি। আর আসার পর ওনার মেধা দিয়া যেটুক পারছে ওইটুক কইরা গেছে, আমাদেরকে ভোটের মাধ্যমে বুঝাই দিয়া গেছে। আমরা আদায় করতে না পারলে আমরা প্রজা হয়ে গেলাম, প্রজা ছিলাম, প্রজাই রয়ে গেলাম।
রাজা মাইনা না নিলে প্রজা কি করতে পারে, তাই না? একটা চরম সত্যি কথা মাইনা নিতে হবে তো, যে ওনারা এখন এই মুহূর্তে ক্ষমতায়, ওনারা যা ইচ্ছা তাই তো করতে পারে। আমাদের দাবি দেওয়া মাইনা না নিলে আপনি কি করতে পারবেন? যাই হোক, ওনাদের ক্ষমতা ওনারা উপভোগ করুক। দেখেন, একটা কথা তো সত্যি যে ওনারা এই মুহূর্তে ক্ষমতায়, যারা ক্ষমতায় যাবে তারা তাদের মতো করে দেশটাকে সাজাবে, সাজাক। আমরা চাই সুন্দরভাবে সাজায়া দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক। যার জন্য দেখেন ওনাদের সেট আপ অলরেডি হয়ে যাচ্ছে, চারিদিকে চেঞ্জ আরম্ভ হয়েছে, বদলি আরম্ভ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা কি জানেন, একটু কষ্ট লাগছে, তারপরও মাইনা নিতে বাধ্য হয়েছি চিফ প্রসিকিউটর তাজুল সাহেবের ব্যাপারটা। আরে এই জায়গাটায় কেউ আসতে চায় নাই। আসিফ নজরুল সাহেব বারবার আবেদন করতেছিল, আপনারা কেউ আসেন, কেউ আসেন, কেউ আগে আসতে চায় নাই। কারণ আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, ভয়ে কেউ আগে আসে নাই। তখন কিন্তু আমাদের তাজুল সাহেব আগে আসছিল। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আজকে থেকে উনি পর হয়ে গেলেন। উনি আর ওই আসনে থাকতে পারলেন না। নতুন চিফ প্রসিকিউটর আসছে মনিরুল ইসলাম সাহেব, ওনার কিছু কথা আমি শুনছি, আমার ভালো লাগছে। এই জন্য ভালো লাগছে, উনি স্পষ্টভাবে বলছে যেভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম চলতেছিল ঠিক ওইভাবেই চলবে। হ্যাঁ, কোন রকম কোনো কিছু হস্তক্ষেপ হবে না। একটা জিনিস তো মানতে হবে ভাই, হাকিম নড়ে, হুকুম নড়ে না। যেটা হুকুম হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, হাকিম চেঞ্জ হইতে পারে। এখন হাকিম চেঞ্জ হইতেছে, অসুবিধা না ভাই, যার যার মতো করে সাজায় নিতে দেন। এটা দরকার আছে ভাই, কেন বিশ্বাস করবেন? ধরেন জামাতে ইসলাম বা 11 দল যদি আসতো, ওনারা সেট করে নিত না ওনাদের মতো? কিন্তু কথা হচ্ছে একটা জায়গায়, সেটা কি জানেন? পুলিশ প্রশাসন, আমাদের র্যাব ভাই, আর্মি ভাই, এই জায়গাটায় এইখানে কেউ হাত দিয়েন না প্লিজ, উনাদেরকে আইনের গতিতে চলতে দেন। একটু আগে একটা ব্যাপার দেখে খুব কষ্ট পাইলাম এবং ভয়ও পাইছি ভাই। কি জানেন, এক লোক ধমক দিছিল ওসি সাহেবকে, আপনারা এর মধ্যে যাই না গেছেন হয়তো। উনি হুমকি দিছিল যে আমারে ট্যাক্স দিয়া এখানে থাকতে হবে, আরো অনেক রকম গালাগালি। কিন্তু ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আদালত থেকে জামিন পাওয়া গেছে। এখন দেখেন, একজন ওসি কে গালাগালি কইরা জামিন পাওয়া যায়। এখন আপনি আর আমি কি ধরে রাস্তায় যদি ভাই থাপ্পড় দিয়া দেয়, কি করতে পারবেন? আপনি জেলে দিবেন, জামিন হয়ে যাবে। এই ব্যাপারটা কেমন যেন একটা মনের ভিতরে কামড় দিছে ভাই। হায় হায়, একজন ওসি তার বিচার পাইল না, গালি হজম করতে হইলো তাকে। তার মানে কি আইন কি আইনের গতিতে চলছে না কারো ইশারায় চলতেছে? কেউ কি আইনের ড্রাইভিং সিটে বসে গেল? এরকম প্রশ্ন আসে না? এইটা যদি হয় সর্বনাশ হয়ে যাবে, এইটা হইতে দেওয়া যাবে না। দেখেন, ঈদের পরে হয়তো অনেক রকম আন্দোলন হবে, যেটা বোঝা যাচ্ছে। কারণ কি জানেন, ওই গণভোট, এই গণভোটটা তো ভাই হঠাৎ করে আসে নাই। ডক্টর ইউনূস স্যার তিনটা ব্যাপারে তো বারবার বলতেছিল, তাই না? যে বিচার করুম এবং সংস্কার করুম এবং নির্বাচন দিমু। নির্বাচন দিল, সংস্কারটা যে করলো ওই পুরা সংস্কারটাকে নিয়ে আসলো হ্যাঁ না ভোটের মধ্যে। এখন আমরা হ্যাঁ ভোট দিছি 4,80,00,000 মানুষ, 2,25,00,000 মানুষ না ভোটে ভোট দিছে। তার মানে আমরা ডবল সংখ্যক মানুষ হ্যাঁ ভোট চাই। ডক্টর ইউনূস স্যার যে সংস্কারটা করলো, পুরা সংস্কারটা তো আটকে গেল ওই হ্যাঁ ভোটের মধ্যে। আমাদের ওই হ্যাঁ ভোট কি হবে? কে উত্তর দিবে? একমাত্র উত্তর দিতে পারে উচ্চ আদালত। হ্যাঁ ভাই, উচ্চ আদালতের কাছে যায় বিচার চাইতে হবে যে আমাদের হ্যাঁ ভোটের কি হবে। এই সব কিছুর জবাব খুঁজে পামু কবে জানেন? ঈদের পর। ঈদের 1 সপ্তাহ পর থেকে এসব জবাব আসতে থাকবে। এখন অনেক কিছুই ঘটবে, কোনো কিছুর জবাব পাবেন না, কারণ সংযমের মাস, রোজার মাস। দেশের চারিদিকে তাকান, আইন কানুন দেখেন কি অবস্থা, মুখে আনতে চাই না। আমার যেটা মনে হয় কি জানেন, এই যে চেঞ্জ হইতেছে সব জায়গায় করুক, কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত কোথায় জানেন? ওই যে একই কথা আবার বলতে হয়, চাঁদাবাজির দিকে। হ্যাঁ, চাঁদাবাজির দিকে, লুটপাটের দিকে, চারিদিকে বাইরে গেছে ভাই, চরম ভাবে বাইরে গেছে। তো গতকাল কি বলছি না, ঈদ সামনে, থামাইতে পারবেন না, কিন্তু এখনই থামাইতে হবে। এখন যদি না থামান পরোয়ার থামাইতে পারবেন না, কারণ এর মধ্যে মানুষের অবিশ্বাস চলে আসবে। মানুষের ভিতরে যদি একবার ঘৃণা চলে আসে, তাহলে মানুষের নজর থেকে পড়া যাবেন। আর ওই দীর্ঘশ্বাসটাই একটা টাইমে না বাতাস বিষাক্ত করে দিতে পারে।
নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ওই যে কাঁদানি গ্যাস মারলে যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠিক অভিশাপও কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হবে। বাতাস ভারী হয়ে আসতেছে, মানুষের কষ্ট বাড়তেছে, মানুষের ভিতরে খালি বারবার প্রশ্ন জাগতেছে, হায় আবার নাকি আমরা চইলা গেলাম ওইদিকে, মানে আবার ওদের আধিপত্য কি দেশে বাড়তেছে, এরকম প্রশ্ন দেখা দিতেছে বর্তমানের কার্যকলাপে। মানুষের মধ্যে একটাই প্রশ্ন ভাই, অনেকের সাথেই কথা বলছি, যারা বিএনপি করে, বিএনপির জন্য পাগল ভাই, তাদের মনেও প্রশ্ন, জুলাইটাকে কেন মাইনা নিতেছে না, জুলাই নিয়ে কেন এত বিতর্ক। মানুষের ভিতরে তো ক্ষোভ জন্ম নিচ্ছে, আর মানুষের ভিতরে ক্ষোভ যদি জন্ম নেয়, সেটার যদি বিস্ফোরণ ঘটে, সেটাই হয়ে যায় 5ই আগস্ট 2024। হ্যাঁ 2024-এর সেই ভিডিওগুলা ভাই আবার সবাই সামনে আনা উচিত। আমার মনে হয় যে জাদুঘর বানাইছে একটা, এটা কেন ওপেন করে দেওয়া হচ্ছে না? সবার জন্য ওপেন করে দেন, মানুষ দেখতে দেন, মানুষকে দেখতে দেন। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, জুলাইটাকে অস্বীকার যায় দেশের মানুষকে আর দুই ভাগে ভাগ করেন না। হ্যাঁ, দুই ভাগে ভাগ করেন না। আবার যদি সেই আগের অবস্থা হয়ে যায়, আবার যদি সেই রাস্তাঘাট অশান্ত হয়ে যায়, আবার ধর্মঘট, মিছিল, মিটিং, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষের যে কি কষ্ট হয়, মানুষের চলাচলের যে কি কষ্ট হয় আপনারা তো জানেন। ওই পথে যাওয়ার দরকার নাই। আপনারা সংসদে বসেন, সংসদে বসে সিদ্ধান্ত নেন। হ্যাঁ, সংসদে বসে